ইরানের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আরব বিশ্বের মধ্যে একটা ফাটল তৈরি করা, যে ফাটলটা ইরান এই যুদ্ধটা যত বেশি কন্টিনিউ করতেছে তত বেশি ফাটল স্পষ্ট হয়ে যাচ্ছে। সামরিক যে হামলাগুলো হচ্ছে এগুলো উত্তেজনা বাড়াচ্ছে শুধু চুক্তিতে সুবিধা পাওয়ার জন্য, আর ইসরায়েলের হামলাটা হচ্ছে চুক্তিকে ভণ্ডুল করার জন্য। ইতিহাসে এই প্রথম ফ্রান্স, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরেকটা দেশ এই প্রথম ইসরায়েলের অর্থমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিছে এবং যারা দখলদারিত্ব করতেছে 12টা সংস্থার উপর তারা নিষেধাজ্ঞা দিছে। তার মানে দখলদারিত্বটা কোন পর্যায়ে গেছে বুঝেন, যে তার মিত্র দেশ বাধ্য হয়ে তাদেরকে নিষেধাজ্ঞা দিতে হয়েছে। গণমাধ্যমের বরাতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন রকম চিত্র দেখি। হঠাৎ করে এখন দেখলাম যে আমেরিকা ইরানের বিরুদ্ধে ইরানের উপর হামলা করেছে। বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা আসলে ইঙ্গিত কি আসলে বোঝা যাচ্ছে না, আসলে কি হচ্ছে আসলে পৃথিবীতে, কি ঘটতে যাচ্ছে? ধন্যবাদ হাসান সাইদুল ভাই। আমি আজকে পুরা বিষয়গুলো সকাল থেকে খুব ক্লোজ অবজারভেশন করার চেষ্টা করছি এবং আমার কাছে যে জিনিসটা মনে হলো যে তিন পক্ষের, এখানে তো তিনটা পক্ষ, আসলে একটা পক্ষ হিডেন যেটা হচ্ছে ইসরায়েলের ইস্যুটা, তিন পক্ষের তিন ধরনের নাটকে এখন চলতেছে। প্রথম বিষয় হচ্ছে যে কি ক্ষয়ক্ষতি হলো এই হামলাগুলোতে। তো আমি আপনার ইসরায়েলের যে সরকার ফেভারেবল পত্রিকা সেটা দেখলাম, আমেরিকার ফক্স নিউজ দেখলাম এবং ইরানের সরকার দলীয় যে বা রাষ্ট্রীয় টিভিটা দেখলাম। তাতে আমার কাছে খুব হাস্যকর মনে হলো বিষয়টা। এই ইরানের ক্ষতি হয়েছে কি জানেন? 2টা ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি ক্ষতি হয়েছে আর একটা রেডিও রাডারের কিছু অংশ ক্ষতি হয়েছে। মূলত আক্রমণটা কেন করছে আপনার জানেন তো হয়তো। গতকালকে ক্যাশম দ্বীপের কাছে আপনার এই একটা অ্যাপাচি হেলিকপ্টার, আমেরিকার একটা অ্যাপাচি হেলিকপ্টার ইরান করে ভূপাতিত করে এবং সেখানে ইরানের অনেক ফোর্স ছিল, ইরানের আরও অনেক ড্রোন রিজার্ভ ছিল। তো যখন হেলিকপ্টারটা ভূপাতিত হয় তখন আপনার এই পাইলট 2 জন ওই হরমুজের কাছে একটা জায়গায় আপনার আশ্রয় নেয়। চাইলেই ইরান তাদের উপর অ্যাটাক করতে পারতো, কিন্তু ইরান অ্যাটাক করে নাই। এবং আরও আশ্চর্যের বিষয়, ইতিহাসেই প্রথম আমেরিকা এই পাইলট 2টাকে উদ্ধার করার জন্য ড্রোন বোট তৈরি করছে, সি ড্রোন, যেটা সি ড্রোনের মাধ্যমে তাদেরকে উদ্ধার করছে। এই অস্ত্রটাই ফার্স্ট আমেরিকা ইউজ করলো, মানে কোনো মানুষ ছাড়া। আমেরিকাও ভয় পাচ্ছিল যে আর কাউকে যদি এখানে পাঠায় তাহলে ইরান গুলি করতে পারে। তার জন্য সে একটা ড্রোন পাঠাইছে আপনার, যেটা ওই যে নৌকার মতো, এটা আপনার সি ড্রোন হিসেবে পরিচিত। ওই ড্রোনে আসছে, ড্রোনে আবার পাইলট 2টা উঠা আবার তাদের মাঝপথ থেকে হেলিকপ্টার দিয়ে তুলে নিয়ে গেছে। এটাকে কেন্দ্র করেই ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলছিলেন না এই ধরনের ঘটনা যেহেতু ঘটাইছে আমরা এটার জবাব দিব। এই জবাবের কারণে কিন্তু ক্যাশন দ্বীপে এই হামলাটা চালায়। এখন হামলায় ইরান বলতেছে এই হামলায় তাদের 2টা পানির ট্যাঙ্কি আর হচ্ছে আপনার কিছু রাডার, রেডিও রাডারের সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার এগেনস্টে সে আবার কি করছে, পাল্টা একটা আক্রমণ করছে সেখানে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে। আপনি জানেন যে সেখানে পাল্টা হামলায় বেশ ক্ষতি হয়েছে, বাট কোনো প্রাণহানি হয় নাই। কিন্তু ডোনাল্ড ট্রাম্পও বলছে যে তাদের পাল্টা হামলাগুলো আমরা প্রতিহত করছি এবং সেগুলো আকাশপথেই আমরা এগুলোকে করে ফেলছি, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে দিছি। এবং ইরান এই হামলার পর বলে দিছে যে আর যাতে আমেরিকা হামলা না করে, আমেরিকা যদি আবার হামলা করে তাহলে কিন্তু আমরা আবার পাল্টা হামলা করব। এরপর আর কোনো হামলা হয় নাই। আমরাও যেটা মনে করি এই হামলাটা হয়েছে আমেরিকা 4-5টা কারণে করছে। প্রথম বিষয় হচ্ছে আমেরিকা বুঝাইতে চাচ্ছে তোমার সাথে আমার চুক্তি হইলো আমি তোমার উপর সামরিক হামলা চালাইতে পারি যখন তখন। দ্বিতীয় হচ্ছে হরমুজ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, এই হরমুজের উপরে যেহেতু বারবার হামলাটা করতেছে এটা নিয়ে কম্প্রোমাইজ নাই। তৃতীয় হচ্ছে সে তার যে মিডল ইস্টে যারা সঙ্গী সাথী আছে তারা অলরেডি বিভক্ত হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে। তাদেরকে বোঝাচ্ছে আমরা ইরানের উপর এত নমনীয় না, তোমরা যতটা নমনীয় মনে করতেছো, আমরা এখন ইরানের উপর খুব শক্ত। চতুর্থ হচ্ছে তার প্রধান মিত্র ইসরায়েলকে বুঝাই দিচ্ছে যে তোমার আমরা যত ধমক দেই, ঠেকায় রাখি, তোমাকে একটু আন্ডার এস্টিমেট করতেছি, কিন্তু আমরা ইরানের প্রতি কিন্তু নমনীয় না, ইরানের প্রতি আমরা খুব শক্ত অবস্থানে আছি। পঞ্চম যে বার্তাটা সে অভ্যন্তরীণ রাজনীতিকে দিচ্ছে, মানে তার বিরোধী পক্ষ তো মনে করছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মান ইজ্জতকে মাটির সাথে মিশাই ফেলতেছে। এখন সে বুঝাইতে চাচ্ছে যে না, তোমরা যতটা দুর্বল মানসিকতা আমাকে মনে করছো, এত দুর্বল আমি না, আমি ইরানের উপর চাইলে এখন যখন তখন হামলা করতে পারি। এটা একটা বার্তা দিছে। এটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে ইরানের প্রতি বার্তা। তবে এটা সাময়িক হামলা, আপনি তো বললাম এই যে পরে তারা চুপচাপ হয়ে গেছে, কারণ রাত পোহাইলেই কিন্তু বিশ্বকাপ শুরু এবং সেখানে বেশিরভাগ খেলা আমেরিকা কেন্দ্রিক, তাই এটার বাড়ার কোনো সুযোগ নাই আমার ধারণা। দ্বিতীয় যে বিষয়টা, এখন আপনি বলতে পারেন যে এই যুদ্ধ চুক্তিকেন্দ্রিক, এটার মধ্যে যেহেতু ইসরায়েলকে আপনার যে কোনোভাবে ইরান এবং আমেরিকার চুক্তিটা বন্ডুল করতে চাচ্ছে ইসরায়েলের। এখন আপনি বলতে পারেন নাজমুল ভাই, এখানে ইসরায়েলের স্বার্থ কি চুক্তি বন্ডুল করলে? জি, প্রথম স্বার্থ হচ্ছে
আপনি জানেন যে ইসরায়েল কিন্তু অলরেডি মানিজ্যতের উপর তাদের হামলা হয়েছে, যে এই চুক্তিতেই তাদেরকে রাখা হয় নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যুদ্ধটা যদি চলে, আপনি জানেন অক্টোবরের নির্বাচন, যে বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি আশ্চর্য করছে, গতকালকের আগের দিন বা পরশু দিন লেবাননে যে ট্রাম্প নিষেধ করার পরও নেতানিয়াহু লেবাননে হামলা করছে, এটা কি আপনি জানেন? ট্রাম্প নিষেধ করার পরও যে হামলাটা করছে, এটা কেন করছে? কারণ কি আপনি কি মনে করেন যে নেতানিয়াহুর কি এই গার্ডস আছে যে ট্রাম্পের হুঁশিয়ারিকে সে অ্যাভয়েড করতে পারে? কিন্তু নেতানিয়াহু চাইলেও কিন্তু এই ট্রাম্পের কথাটা এককভাবে সে মানতে পারবে না। আপনি নেতানিয়াহুর তো ইয়াটা জানেন, সর্বশেষ যে নির্বাচনে নেতানিয়াহু কিন্তু ওই দেশে কিন্তু নেসেটের পার্লামেন্টে 120টা আসন থাকে, 120টা আসনের মধ্যে 61টা আসন পাইতে হয় যারা সরকার গঠন করে। কিন্তু নেতানিয়াহুর যে লিকুদ পার্টি, তারা কিন্তু পাইছিল মাত্র 32টা আসন। এবং পরবর্তীতে সে কট্টরপন্থী যে ইহুদি কট্টরপন্থী যে দলগুলো ছিল, বিশেষ করে আপনার রিলিজিয়াস জিউস পার্টি, তারপরে হচ্ছে শাস, তারপরে হচ্ছে আপনার ইউনাইটেড তুরা পার্টি, তারপরে হচ্ছে আপনার ইয়াহুদের যে ভ্যানগাবি, সে কিন্তু ইয়াহুদের ইয়াহুদ দলের প্রধান। এদেরকে নিয়ে আরও 32 সিট নিয়ে সে 30 সিট নিয়ে 62 সিট নিয়ে সে সরকার গঠন করে। তার মানে অন্য দল যারা জোট দল আছে তারা কিন্তু নেতানিয়াহু ধরেন ট্রাম্পের কথা শুনে নেতানিয়াহু বলল ট্রাম্পকে যে ঠিক আছে আমি আর আক্রমণ করব না। নেতানিয়াহু মেনে নিছে ট্রাম্পের কথা, যেহেতু সরাসরি নেতানিয়াহু আর ট্রাম্প কথা হয়েছে। কিন্তু যারা জোট সঙ্গী তারা কিন্তু কঠোর, তারা নেতানিয়াহুকে বলছে তোমার কথাই তো সব চলবে না। এই জিনিসটা এইভাবে আমি বাংলাদেশের পার্সপেক্টিভ একটু কল্পনা করছি। রোহিঙ্গারা বাংলাদেশে আবার ঢল শুরু করলো। এখন আমাদের প্রধানমন্ত্রী বলল, আমাদের প্রধানমন্ত্রীকে যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী ফোন দিয়ে বললো যে রোহিঙ্গারা যে আসতেছে আপনি তাদেরকে আসতে দিন। এখন প্রধানমন্ত্রী কনভিন্সড হয়ে গেল। কিন্তু বিরোধী দল যারা, ধরেন সাপোজ জামাতে ইসলাম, এনসিপি, তারা বললো যে না না আপনার কথাই চলবে না, আমরা রোহিঙ্গাদের আসতে দিব না। এবং আর্মি বা বিজিবিও ফিল করলো যে এই মুহূর্তে রোহিঙ্গা দলটা ঠেকানো উচিত। তাহলে কিন্তু প্রধানমন্ত্রী কনভিন্স হইলো, বা প্রধানমন্ত্রীকে যে অন্য দেশের রাষ্ট্রপ্রধান ফোনও দেয় যে আপনি রোহিঙ্গাদেরকে ইজিলি ঢুকতে দেন, প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তের উপর সেটা ডিপেন্ড করবে না। তার মানে বিরোধী দল অথবা জোট সঙ্গী যারা আছে তাদের কথা অনেক বেশি প্রভাবিত হয়, এবং সেটাই হচ্ছে এখন ইসরায়েলে আপনি জানেন ভ্যানগাবি যাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, সে কিন্তু আপনার ইয়াহুদ পার্টি, খুব কট্টরপন্থী একটা পার্টি থেকে উঠে আসা একজন লিডার। তার সাথে আপনার জোট গঠন করে সে ইসরায়েলি সরকার, বর্তমান সরকার ব্যবস্থাটাকে সে তুলে আনছে। যার দরুন সে বেঞ্জামিন নেতানিয়াহু যখন ট্রাম্পের কথা শুনে একটা আক্রমণ ঠেকায় দিতে চায়, তখন কিন্তু ভ্যানগাবির কথায় কিন্তু সে আবার বায়াসড হয়ে সে আক্রমণ করতে হচ্ছে। তার মানে বেঞ্জামিন নেতানিয়াহুর উপর একাই সব কিছু না। এখন আমরা যেটা বলতেছি, ইসরায়েলের ইন্টারেস্ট কি এই যুদ্ধটা বাড়ালে? ইসরায়েল ইন্টারেস্ট দুই ধরনের। একটা হচ্ছে এই যুদ্ধ যত বাড়বে, আমি তো আপনাকে আগের প্রোগ্রামে বলছিলাম, বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছে অক্টোবর পর্যন্ত যে কোনো ফরম্যাটে যুদ্ধটা টেনে নিতে, কারণ অক্টোবরে তাদের নির্বাচন। এই নির্বাচন যুদ্ধটার শুরু হওয়ার পর আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক যে টিম ছিল, তারা নেতানিয়াহুর যে জনপ্রিয়তা ছিল এটা এবার তলানিতে নেমে গেছিলো, সম্ভবত 21% বা 22%। যখন যুদ্ধ শুরু করলো এটার লাভ দিয়ে 75%-এ চলে আসছে। কারণ কি, আপনার নেতানিয়াহু একটা পলিসিতে আগাচ্ছে। আপনি দেখেন বিউফোর্ড দুর্গটা যে দখল করলো গতকালকে, এই বিউফোর্ড গত সপ্তাহে, সে বিউফোর্ড দুর্গ দখল করার পর একটা ছবি ইসরায়েলের প্রত্যেকটা গণমাধ্যমে একটানা 3-4 দিন ধরে যাচ্ছে। ওই বিউফোর্ডে আপনার ইসরায়েলি পতাকাটা উঠতেছে। ওই ছবিটা হারেজ বলেন, টাইমস অফ ইসরায়েল বলেন, টাইমস অফ জেরুজালেম বলেন, প্রত্যেকটা পত্রিকায় তারা লিড নিউজ করে ওই ছবিটাকে তারা বিশেষ ক্যাপশনে দিচ্ছে। তার মানে এই যে দখলদারিত্ব যে সে করতেছে, এই দখলদারিত্ব করার কারণে ইসরায়েলের ভিতরে আপনার নেতানিয়াহুর ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়েছে, এবং এই জনপ্রিয়তা ডে বাই ডে বাড়তেছে। আর যুদ্ধটা যদি কন্টিনিউ করে, আপনি খেয়াল করবেন যখন আপনার আমেরিকা এবং ইরান যুদ্ধ শুরু হয়, তখন একটা যুদ্ধ কিন্তু চাপা পড়ে গেছে। কোন যুদ্ধ জানেন আপনি? রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। সেখানে কিন্তু ব্যাপক প্রাণহানি হচ্ছে, কিন্তু বড় যুদ্ধের কারণে ওই ছোট যুদ্ধটা এখন চাপা পড়ে গেছে। ঠিক আবার যখন আমেরিকা ইসরায়েল অথবা ইসরায়েল ইরান যখন যুদ্ধ লিপ্ত থাকে, তখন ইসরায়েল যে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করতেছে গাজা এবং লেবাননে, এই দখলদারিত্বটা কিন্তু তখন চাপা পড়ে যায়। অর্থাৎ সে যে দখলদারিত্ব করে এই অন্য রাষ্ট্রের উপর দখলদারিত্ব চালাচ্ছে, সেই দখলদারিত্ব তখন যুদ্ধ নিয়ে সবাই ব্যস্ত থাকে। সারা বিশ্বের মিডিয়াগুলো তখন ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধটাকে ফোকাসে চলে যায়, দখলদারিত্ব আর ফোকাসে থাকে না। আর যখন সে দখলদারিত্ব করে তখন কিন্তু অভ্যন্তরীণ তার জনপ্রিয়তাটা বেড়ে যায়।
তার মানে যুদ্ধটা কন্টিনিউ হলে এই অভ্যন্তরীণ জনপ্রিয়তাটা যখন তার বেড়ে যাচ্ছে এবং দখলদারিত্বগুলো মানুষের চোখের আড়ালে চলে যাচ্ছে, এজন্যই ইসরায়েল বা নেতানিয়াহু চাচ্ছে যুদ্ধ কন্টিনিউ হোক। যুদ্ধ কন্টিনিউ হলে সে, আপনি জানেন, পশ্চিম তীরে অলরেডি ব্যাপকভাবে দখলদারিত্ব করতেছে, যার দ্বারা ইতিহাসে এই প্রথম ফ্রান্স, ব্রিটেন, কানাডা, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ আরেকটা দেশ এই প্রথম ইসরায়েলের অর্থমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দিছে এবং যারা দখলদারিত্ব করতেছে 12টা সংস্থার উপর তারা নিষেধাজ্ঞা দিছে। তার মানে দখলদারিত্বটা কোন পর্যায়ে গেছে বুঝেন, যে তার মিত্র দেশ বাধ্য হয়ে তাদেরকে নিষেধাজ্ঞা দিতে হয়েছে। তার মানে আমরা যদি খুব সহজ ইকুয়েশন মিলাই, এই দখলদারিত্বের আড়ালে পড়ে যায় কখন, যখন ইসরায়েল, আমেরিকা এবং ইরান যুদ্ধটা আবার পুনরায় শুরু করলে এই দখলদারিত্বের ইস্যুগুলো আড়ালে পড়ে যেত। কিন্তু এখন যে দখলদারিত্ব করতেছে সেগুলো ফোকাস হয়ে যাচ্ছে, কারণ এখন তো বড় কোনো নিউজ নাই, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের কোনো নিউজ নাই, যার কারণে এটা আড়ালে পড়ে যাচ্ছে। এখন সর্বশেষ যে ইন্টারেস্ট, ইরানের ইন্টারেস্ট কি, ইরান এই ছোট হামলা থেকে বড় হামলার দিকে সাহস করলো কেন? প্রথম বিষয় হচ্ছে, আপনি জানেন ইরানের বর্তমানে চরম একটা মুদ্রাস্ফীতি কাজ করতেছে। আমি একটু আগে গুগলে ঢুকে তাদের সর্বশেষ মুদ্রাস্ফীতির মাত্রাটা দেখলাম, তাতে তাদের সর্বশেষ মুদ্রাস্ফীতির মাত্রা হচ্ছে 84%, মানে আজকে গতকাল পর্যন্ত। এবং খাদ্যের মুদ্রাস্ফীতি হচ্ছে 131%। আপনি কল্পনা করেন বাংলাদেশে কিন্তু খাদ্যের মুদ্রাস্ফীতি 9.69 বা 10%-এর কাছাকাছি, বাংলাদেশ থেকে 13 গুণ বেশি সেখানে মুদ্রাস্ফীতি। তার মানে তাদের দেশের অবস্থা, অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যার কারণে ইরান চিন্তা করতেছে এই যে বিভিন্ন স্ট্রাইকিং যুদ্ধ যে সে চালাচ্ছে, এই যুদ্ধ চালানোর কারণে মানুষ কষ্টের মধ্যে থাকলেও সরকারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর সাহস পাবে না। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি জানেন যে মোস্তফা খামেনি একটা চিঠিতে উল্লেখ করে দিছে যে অভ্যন্তরীণ আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, যখন ইন্টারনেটটা চালু হয়েছে ওই ষড়যন্ত্রগুলো তখন বন্ধ হয়ে যাবে। যখন যুদ্ধ অবস্থায় থাকে ষড়যন্ত্রকারীরা কিন্তু কল্পনা করবে যে বাবারে বাবা, ইরানের মতো দেশ আমেরিকা এবং ইসরায়েলের মতো শত্রু রাষ্ট্রকে তারা নাকানি চুবুনি খাওয়াচ্ছে, আমরা যদি অভ্যন্তরীণ কোনো ষড়যন্ত্র করি তাতে কিন্তু আমাদের অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তৃতীয় বিষয় হচ্ছে, এই ইরান যুদ্ধ বড় লম্বা সময় কন্টিনিউ হওয়ার কারণে আপনি জানেন আরব বিশ্বটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। আগে কিন্তু 6টা-7টা আরব দেশ সবাই ইরানের বিপক্ষে ছিল, এখন কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে স্পষ্ট, জর্ডান, আপনার বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত একটা পার্ট হয়ে গেছে, যে পার্টটা চাচ্ছে ইরান যুদ্ধ, আমেরিকা ইরানের উপর হামলা করুক। আর আরেকটা পার্ট হয়ে গেছে সৌদি আরব, কাতার এবং আপনার আরেকটি ওমান, তারা চাচ্ছে যে না, আর আমরা যুদ্ধ চাচ্ছি না। তার মানে ইরানের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আরব বিশ্বের মধ্যে একটা ফাটল তৈরি করা, যে ফাটলটা ইরান এই যুদ্ধটা যত বেশি কন্টিনিউ করতেছে তত বেশি ফাটল স্পষ্ট হয়ে যাচ্ছে। আলটিমেটলি ইরানের জন্য এটা লম্বা সময়ের জন্য একটা লাভ। তবে এখানে রিস্কও আছে, আপনি জানেন যে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে গেলে এখন একটা চুক্তির প্রয়োজন। তাই আমি মনে করি যে চুক্তির দিকেই তারা দুই পক্ষেই আগাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইরান সামরিক যে হামলাগুলো হচ্ছে এগুলো উত্তেজনা বাড়াচ্ছে শুধু চুক্তিতে সুবিধা পাওয়ার জন্য, আর ইসরায়েলের হামলাটা হচ্ছে চুক্তিকে ভণ্ডুল করার জন্য। তবে আমার ধারণা ইরান এবং ডোনাল্ড ট্রাম্প খুব সূক্ষ্ম ক্যালকুলেটিভ ওয়েতে এই বিষয়টা দ্রুত সুরাহা করবে।